সে এক অন্য সময়ের কথা, যখন গ্রাম বাংলার বুক চিরে পিচ ঢালা পথ নামেরই ঝিঝি পোকার ডাকে রাতগুলো ছিল ঘুটঘুট অন্ধকার রহস্যে ঘেরা। গ্রামে কারেন্ট বা বিদ্যুতের নামগন্ধও ছিল না। হারিকেনের টিমটিমে আলো আর উঠানের কোণে জ্বলা কপির ধোঁয়াই ছিল মানুষের ভরসা। মানুষ তখন তৃষ্ণা মেটাত শ্যাওলা ধরা টলটলে পুকুরের পানি পান করত। এই ছায়া সুনিবিড় গ্রামটির নাম বৌদ্ধগ্রাম। সেই গ্রামেই বাস করে আলাউদ্দিন। বয়সটা খুব বেশি না হলেও এলাকায় ওর নামডাক ছড়িয়ে পড়েছে। আলাউদ্দিনের দাদা ছিলেন ওই অঞ্চলের বাঘা কবিরাজ। লোকে বলতো জগৎ সংসারের এমন কোনো জিনভূত নেই যা তার নখের ডগায় নাচত না। দাদার মৃত্যুর পর সেই উত্তরাধিকার এসে বর্তেছে আলাউদ্দিনের ওপরে। আলাউদ্দিন মধ্যবর্তী ঘরের সন্তান। পৈতৃক ভিটা আর কিছু ধানের জমি দিয়ে দিনকাল ভালোই কাটছিল। কিন্তু রক্তে যার কবিরাজি খেলা করে সে কি আর শান্ত থাকতে পারে? তবে প্রথম দিকে আলাউদ্দিন ছিল একটু জেদি আর অহংকারী। সে তার অর্জিত বিদ্যা দিয়ে দুষ্ট জিন আর খারাপ জিন পরীদের বশ করত। মানুষের উপকারের চেয়ে নিজের ক্ষমতার দাপট দেখাতেই সে বেশি পছন্দ করত। অনেক অশরীরী আত্মাকে সে বন্দি করে রাখত নিজের আয়ত্তে। তাদের দিয়ে করাতো কঠিন সব কাজ। রাত তখন প্রায় নিঝুম। চারিদিকে কুয়াশার পাতলা চাদর। বাঁশঝাড়ের ভেতর থেকে হঠাৎ একটা হুতুম প্যাঁচা ডেকে উঠল। আলাউদ্দিন অঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরের প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ওর ঘুমটা ভেঙে গেল। কাঁচা ঘুম ভাঙায় চোখে মুখে বিরক্তি নিয়ে সে বিছানায় উঠে বসল। বাইরে মানুষের কোলাহল আর কান্নার আওয়াজ ক্রমেই বাড়ছে। আলাউদ্দিন দ্রুত একটা চাদর গায়ে জড়িয়ে কপাট খুলতেই দেখল তার উঠানে মশালাতে অন্তত জনবিশেক লোক দাঁড়িয়ে। মাঝখানে পাশের গ্রামে মিজান চাচা হাওমাও করে কাঁদছেন। আলাউদ্দিনকে দেখে মিজান চাচা দৌড়ে গিয়ে তার হাতটা ধরে বললেন, বাবা আলাউদ্দিন, আমার ঘর অন্ধকার হয়ে গেছে রে বাপ। আমার বড় মেয়ে রহিমারে জিনে ধরেছে। আলাউদ্দিন গভীর কণ্ঠে বলল, চাচা শান্ত হন, আগে বলেন কি হয়েছে। মিজান চাচা কাঁপতে কাঁপতে বললেন, সন্ধ্যার পর আম গাছের তলায় গিয়েছিল। তারপর থেকে উল্টাপাল্টা আচরণ শুরু করছে। এখন নিজের শক্তিতেই সামলানো যাচ্ছে না। ঘটনার গুরুত্ব বুঝে আলাউদ্দিন দেরি করল না। কাঁধের ঝোলা ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। তার পেছনে মশালের আলো আর মানুষের কোলাহল। গ্রাম বাংলা সে আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে ঝোপঝাড়ের অন্ধকার যেন হা হয়ে তাকিয়ে আছে। মানুষের পায়ের শব্দে রাতের নীরবতা খা খা করছে। রহিম চাচাদের বাড়িতে পৌঁছাতে এক ভয়াবহ দৃশ্য চোখে পড়ল। উঠানে বিছানা পাটির ওপর রহিমা যেন শুয়ে নেই, যেন বাতাসের ওপর ভর দিয়ে দুলছে। তার চোখ দুটো টকটকে লাল, গলার আওয়াজ কোনো মানুষের মতো নয়। সে গো গো শব্দ করে আর থালা ভর্তি নোংরা পচা মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। সেই উৎকট গন্ধে সাধারণ মানুষের টেকা দেয়। গ্রামের মহিলারা ভয়ে জড়সড় হয়ে দূরে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন নামে সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই, বরং একটা রহস্যময় হাসি। সে ব্যাগ থেকে কিছু সরিষা পড়া আর একটা নতুন পুরাতন তামার কাঠি বের করল। আলাউদ্দিন গর্জে উঠে বলল, খুব তো স্বাদ করে পচা মাছ খাচ্ছিস, এবার দেখ কামড় কারে বলে। কোত্থেকে আসছিস বল, নইলে পুড়িয়ে ছাই করে দেব। রহিমার শরীরের ভেতর থেকে এক অমানসিক অট্টহাসি ভেসে এলো। তুই আমায় তাড়াবি? তোর সাহস তো কম না আলাউদ্দিন। আলাউদ্দিন কোনো কথা না বাড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। সে হাতের তামার কাঠিটা মাটিতে জোরে বিঁধতেই রহিমা বিকট চিৎকার করে লুটিয়ে পড়ল। শুরু হলো আলাউদ্দিনের আসল খেলা। সে তার বশ করা এক অদৃশ্য আত্মাকে ইশারা করল। চোখের পলকে ঘরের পরিবেশ ঠান্ডা হয়ে এলো। রহিমা যন্ত্রণায় ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। কয়েক মুহূর্ত পর রহিমা স্বাভাবিক মানুষের মতো বড় একটা শ্বাস নিয়ে জ্ঞান হারালো। আলাউদ্দিন কপাল ছেড় থেকে ঘাম মুছে বলল, চাচা বিপদ কেটে গেছে, তবে এই জিনটাকে আমি ছাড়লাম না, এটাকে আমি বন্দি করলাম। আমার অবাধ্য হওয়ার শাস্তি ও আজীবন ভোগ করবে। উপস্থিত গ্রামবাসী ভয়ে তাকিয়ে রইল আলাউদ্দিনের দিকে। কেউ জানতো না এই কঠোর হৃদয়ের কবিরাজদেরই ভাগ্য একদিন লেখা আছে এই অলৌকিক প্রেম, যেখানে কোনো জোর খাটবে না, খাটবে শুধু ভালোবাসা। মিজান চাচার বাড়ি থেকে যখন আলাউদ্দিন বের হলো তখন রাত প্রায় 12টা ছুঁই। আকাশের চারটা আজ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, তাই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। গ্রামের মেঠো পথ ধরে একা হাঁটছে আলাউদ্দিন, হাতে একটা টিমটিমে হারিকেন। পথের দুই ধারে বিশাল বাঁশবাগান। বাতাসের তেরে বাঁশগুলো যখন এক অপরের সাথে ঘষা খাচ্ছে তখন মনে হচ্ছে যেন কেউ আর্তনাদ করে উঠছে। আলাউদ্দিনের মনে ভয়ের লেশমাত্র নেই। সে জানে কিছুক্ষণ আগে সে যে শক্তিশালী জিনটাকে বন্দি করেছে তার স্বজাতিরা তাকে সহজে ছেড়ে দেবে না।
হঠাৎ সে অনুভব করলো তার পিছু পিছু অনেকগুলো অদৃশ্য পায়ের শব্দ শোনা যাচ্ছে, যেন একদল অশরীরী ছায়া তাকে ঘিরে ধরেছে। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, কেউ যেন পেছন থেকে তার মাথার চুল ধরে সজোরে টান দিল। পরক্ষণেই পিঠের উপর তীক্ষ্ণ নখের আঁচড় অনুভব করল সে। আলাউদ্দিন থমকে দাঁড়ালো, কিন্তু সে ভয় পাওয়ার ছেলে নয়। তার চোখের মনি জ্বলে উঠল। সে গম্ভীর গলায় চারিদিকের অন্ধকারকে উদ্দেশ্য করে বলল, সীমা লঙ্ঘন করিস না। তোদের সর্দার এখন আমার কবজায়। বেশি বাড়াবাড়ি করলে তোদের ওই টমাটে কোটায় সারা জীবনের জন্য বন্দি করব। আলাউদ্দিনের কণ্ঠের তেজ আর আধ্যাত্মিক শক্তির দাপটে অদৃশ্য ছায়াগুলো একটু পিছিয়ে গেল। খিলখিল করে একটা বিকট হাসি বাঁশবাগানের গহিনে মিলিয়ে গেল। আলাউদ্দিন ভ্রুক্ষেপ না করে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে নিজের বাড়ির উঠানে এসে পৌঁছালো। দরজায় টোকা দিতেই মা কপাট খুলে দিলেন। হারিকেনের আলোয় ছেলের ক্লান্ত মুখ দেখে মা চিন্তিত স্বরে বললেন, এত রাতে কোথায় গিয়েছিলি রে বাজান? রাত বিরাতে তোর এই কবিরাজি করবার আমার একদম ভালো লাগে না। ঘরে আয়, হাত মুখ ধুয়ে নে। আলাউদ্দিন মৃদু হেসে বলল, চিন্তা করো না মা, ওসব আমার সয়ে গেছে। মিজান চাচার মেয়েটা একটু বিপদে পড়েছিল, তাই যেতে হলো। মায়ের সাথে সামান্য কথাবার্তা বলে এক মগ পানি খেয়ে সে বিছানায় গায়ে দিল। তবে তার মনে এক অদ্ভুত উত্তেজনা। সে জানে তার শক্তিতে সবাই ভয় পায়, আর এই দম্ভটাই তাকে অন্ধ করে দিচ্ছে। সকাল হলো, পাখির কিচিরমিচির আর রোদের ঝিলিক জানলা দিয়ে এসে আলাউদ্দিনের চোখে পড়ল। রাতে এত ধকল যাওয়ার পরেও সে বেশ সতেজ। হাত মুখ ধুয়ে সে বের হলো গ্রামটা একবার চক্কর দিতে। বুদ্ধ গ্রামের মিঠো পথ দিয়ে হাঁটার সময় মানুষ তাকে সমীহ করে পথ ছেড়ে দিচ্ছে। কেউ কেউ কুশল বিনিময় করছে। আলাউদ্দিন লক্ষ্য করছিল কাল রাতের ঘটনার পর গ্রামে নতুন কোনো উপদ্রব হয়েছে কিনা। গ্রামের বড় বটতলার নিচে তার সমবয়সী কিছু বন্ধুর সাথে আড্ডায় বসল সে। যখন চা বিস্কুট আর গ্রামের গাল গল্পে আড্ডাটা বেশ জমে উঠেছে, ঠিক তখনই মাঝবয়সী এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে সেখানে হাজির হলেন। তার পরনে বেশ দামি পোশাক, দেখলেই বোঝা যায় তিনি শহরের মানুষ। ভদ্রলোক আলাউদ্দিনের সামনে এসে কাচুমাচু হয়ে দাঁড়ালেন, তার চোখে মুখে চরম আতঙ্ক। তিনি বললেন, বাবা, আপনি কি আলাউদ্দিন কবিরাজ? আমি ঢাকা থেকে আসছি। আমার বড় বিপদ। আমার ভাগ্নিটাকে গত 3 দিন ধরে কেউ সামলাতে পারছে না। ও নিজেকে শেষ করে দিচ্ছে। আপনি দয়া করে আমার সাথে একবার ঢাকা চলুন বাবা। আপনার যত টাকা লাগে আমি দেব। আলাউদ্দিন শান্তভাবে লোকটার দিকে তাকালো। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা, শহর আমার ভালো লাগে না। ওখানে ইটের খাঁচায় আমার বিদ্যা কাজ করে না। আমি ঢাকার ওই গিঞ্জি এলাকায় যেতে পারবো না। লোকটি প্রায় কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এমন কথা বলবেন না। মেয়েটার প্রাণ প্রায় যায় যে অবস্থা। আলাউদ্দিন নিজের গামছাটা কাঁধে টেনে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শুনুন, আপনার ভাগ্নিকে বাঁচাতে চাইলে তাকে এই গ্রামে নিয়ে আসুন। বুদ্ধগ্রামের মাটিতে পা রাখলে তবেই আমি তার চিকিৎসা করব, তার আগে নয়। আমি ঢাকা যাব না, এটাই আমার শেষ কথা। লোকটি হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন না এই মেয়েটির সাথেই জড়িয়ে আছে এক গভীর রহস্য, যা আলাউদ্দিনের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আলাউদ্দিনও জানত না এই জেটটাই তাকে এক অলৌকিক ভালোবাসার মুখোমুখি দাঁড় করাবে, যেখানে কোনো জিনের মন্ত্র কাজ করবে না, কাজ করবে শুধু হৃদয়ের টান। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শহরের সেই মেয়েটি কি হবে কবিরাজের পরিবউ, নাকি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আলাউদ্দিনের সাফ জবাব শুনে ঢাকার সে ভদ্রলোক আর দেরি করলেন না। নিরাশ হয়ে তিনি ঢাকায় ফিরলেন এবং বন্ধুলাভাইকে সব খুলে বললেন। সুরভির অবস্থা তখন খুব খারাপ। সে কখনো দেয়ালে মাথা ঘুরছে, আবার কখনো অমানসিক শক্তিতে লোহার শিকল ছিঁড়ে ফেলতে চাইছে। সুরভির মামা জোর দিয়ে বললেন, ওকে বুদ্ধগ্রামের আলাউদ্দিন কবিরাজের কাছে নিতে হবে, নইলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। কিন্তু যখনই তারা সুরভিকে গাড়িতে তোলার চেষ্টা করলো, তখনই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। সুরভির ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। তার ভেতর থেকে এক গম্ভীর পৈশাচিক কণ্ঠস্বর ভেসে এলো, খবরদার, একে যদি তোরা ওই অজপাড়া গায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করিস, তবে মাঝ রাস্তায় তোদের কলিজা ছিঁড়ে খাবো। তোদের সবার লাশ পড়ে থাকবে রাস্তার ধারে। সে কণ্ঠের দাপটে চারপাশ কেঁপে উঠল। কিন্তু ভাগ্নির মায়ের কাছে মৃত্যুর ভয় তুচ্ছ। তারা সুরভির রুমে মুখে রুমাল গুজে হাত পা শক্ত করে বেঁধে প্রায় জোর করেই গাড়িতে তুলল। পুরো রাস্তায় গাড়িটা যেন অদৃশ্য কোনো শক্তিতে দুলছিল। কিন্তু আল্লাহর নাম নিয়ে তারা শেষমেশ রাত 9টার দিকে বৌদ্ধগ্রামে আলাউদ্দিনের বাড়ির উঠানে এসে পৌঁছালো। আলাউদ্দিন তখন তার অন্ধকার ঘরে বসে কুপি জ্বালিয়ে পুরনো এক চামড়ার পুঁথি পড়ছিল। গাড়ি আসার শব্দ পেয়ে সে বাইরে বেরিয়ে এলো। সুরভিকে দেখা মাত্রই আলাউদ্দিনের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সে বুঝতে পারল এবার সে সাধারণ কোনো জিনের মুখোমুখি নয়। আলাউদ্দিন চোখ বন্ধ করে মনে মনে ডাকলো তার অনুগত সেই জিন সম্রাটকে।
এক পলকে এক অদৃশ্য অশরীরী ছায়া তার পাশে এসে দাঁড়ালো। আলাউদ্দিন মনে মনে আদেশ দিল, যাও দেখে এসো এই মেয়ের শরীরের ভেতরে কে আসন গেড়েছে। ওর তেজ তো আমার চেনা কোনো জিনের মতো নয়। কিছুক্ষণ পর জিন সম্রাট এক অদ্ভুত শীতল হাওয়ার মতো ফিরে এসে কাঁপতে কাঁপতে বলল, আলাউদ্দিন সাবধান, এ কোনো সাধারণ জিন নয়, এ হলো হিমালয়ের গুহার সেই প্রাচীন নরখাদক পিশাচ সম্রাট। ও রক্ত আর মানুষের মাংস ছাড়া কিছুই বোঝে না। ওর সাথে লড়াই করা আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে। আলাউদ্দিনের জেদ আর অহংকার যেন আরও বেড়ে গেল। সে তাচ্ছিল্যের হাসি এসে বলল, নরখাদক হোক আর যাই হোক, আলাউদ্দিনের কাছে সম্ভব অসম্ভব বলে কিছু নেই। এই পৃথিবীতে আল্লাহর নামের চেয়ে শক্তিশালী আর কোনো মন্ত্র নেই। সে সুরভির মামাকে আদেশ দিল, ওকে নিয়ে আমার পাশের ওই অন্ধকার ঘরটাতে আসুন, বাইরে বাকিরা থাকুন। সুরভিকে যখন ঘরে আনা হলো তখন সে এক মরণ কামড় দেওয়ার মতো আক্রোশে কাঁপছিল। আলাউদ্দিন ঘরে ধনুচি জেলে চারপাশে ধোঁয়ার আচ্ছন্ন করে দিল। সে সুরভির চোখের দিকে তাকিয়ে কয়েকটা মন্ত্র পড়তেই সুরভি অট্টহাসি দিয়ে উঠল। কেটে পিচ্ছি কবিরাজ, আমার সাথে লড়বি তুই? বলি সুরভি এক ধাক্কায় তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলল। ঘরটা যেন লণ্ডভণ্ড হতে শুরু করলো। সুরভি এক হাত দিয়ে ঘরের কাঠের আলমারিটা ছুঁড়ে মারল। জানলার কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে এমনভাবে গর্জন করছিল যে পুরো বাড়িটা থরথর করে কাঁপছিল। হঠাৎ সুরভি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আলাউদ্দিনের উপরে। তার ধারালো নখ দিয়ে আলাউদ্দিনের গলায় আঘাত করতে চাইল। আলাউদ্দিন এক চুল ব্যবধান সরে গিয়ে তার হাতের জাপমালা দিয়ে সুরভির কপালে এক জোর আঘাত করল। ঘর তখন ধ্বংসস্তূপ, আসবাবপত্র ভেঙে চুরমার। আলাউদ্দিন বুঝল সাধারণ বিদ্যায় একে কাবু করা যাবে না। সে তার জীবনের শ্রেষ্ঠ এবং শেষ গোপন বিদ্যা প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। সে নিজের আঙ্গুল চিরে এক ফোঁটা রক্ত আগুনের কুণ্ডলিতে ফেলল এবং এক প্রচণ্ড শক্তিশালী মন্ত্র উচ্চারণ করল। পুরো ঘরটা যেন এক তীব্র নীল আলোয় ভরে গেল। পিশাচ সম্রাট যন্ত্রণায় ছটফট করতে করতে সুরভির দেহ থেকে বেরিয়ে ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে এক ছোট্ট কাচের বয়ামে বন্দী হয়ে গেল। যাওয়ার শেষ মুহূর্তে পিশাচটা ঘর কাঁপিয়ে বলে গেল, আমাকে বন্দি করলে আলাউদ্দিন, মনে রাখিস আমার বোন তোকে কিছুতেই ছাড়বে না। সে যখন আসবে তখন তোর এই দম্ভ ধুলোই মিশিয়ে দেবে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সুরভি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রইল। আলাউদ্দিনের কপাল দিয়ে ঘাম আর রক্ত ঝরছে। আলাউদ্দিন তখন সুরভির মামাকে ডেকে বলল, বিপদ শেষ, আপনারা রাতটা এখানে থেকে সকালে ওকে নিয়ে ঢাকায় যেতে পারবেন। সুরভি সুস্থ হয়ে ওঠার পর তার মামা আর তার বাবা মা যেন নতুন জীবন ফিরে পেলেন। আলাউদ্দিনের হাত ধরে কৃতজ্ঞতা জানিয়ে তারা সুরভিকে নিয়ে ঢাকার পথে রওনা হলো। কিন্তু যাওয়ার আগে সেই নরখাদক পিশাচের শেষ কথাগুলো, আমার বোন তোকে ছাড়বে না, বাতাসে এক বিষাক্ত রেশ রেখে গেল। আলাউদ্দিন সে রাতে নিজের ভাঙা ঘরদয় গুছিয়ে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমিয়ে গেল। কিন্তু সে জানত না এই ঘুম তার জীবনের সাধারণ কোনো ঘুম হবে না। গভীর রাতে আলাউদ্দিন নিজেকে এক অদ্ভুত মায়াবী জগতে আবিষ্কার করল। সে দেখল সে কোনো এক অচেনা বিশাল বাগানে বসে আছে। চারিদিকে নাম না জানা হাজার হাজার ফুল ফুটে আছে, যেগুলোর ঘ্রাণে মাথা ঝিমঝিম করে ওঠে। বাগানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা হিমেল হাওয়া। আলাউদ্দিন দেখল তার হাতে একটা কাঠের কারুকাজ করা বাঁশি। সে কোনোদিন বাঁশি বাজাতে জানত না, অথচ আজ তার আঙ্গুলের জাদুতে এক অলৌকিক সুর বাঁশি থেকে বেরিয়ে আসছে। সেই সুর যেন বাতাসকে স্তব্ধ করে দিচ্ছে। আলাউদ্দিনের একটু দূরে পিঠে ফিরে একজন বসে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এক যুবতী নারী। তার পরনের লাল লেহেঙ্গাটা সবুজ ঘাসের উপরে ছড়িয়ে আছে যেন এক টুকরো আগুন। আলাউদ্দিনের ইচ্ছা হলো তার মুখটা দেখার, কিন্তু সুরের মোহে সে যেন আটকা পড়ে আছে। হঠাৎ আলাউদ্দিন বাঁশি সুর থামিয়ে দিল। এক মুহূর্তের নীরবতা, তারপর সে মায়াবী নারী ধীরে ধীরে মুখ ফেরালো। আলাউদ্দিনের চোখের পলক যেন আটকে গেল। সে জীবনে কত সুন্দরী নারী দেখেছে, কিন্তু এ তো মানুষ নয়, এ যেন স্বর্গের কোনো অপ্সরা। মেয়েটির গায়ের রং কাঁচা হলুদের মতো ফর্সা, যেটা অন্ধকার বাগানেও আলো ছড়াচ্ছে। সারা শরীরে হীরা আর সোনার অলংকার ঝলমল করছে। পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা কুচকুচে কালো চুলগুলো রেশমের মতো বাতাসে উঠছে। তার মাথায় একটি সূক্ষ্ম কারুকাজের হীরের মুকুট, আর ঠোঁট দুটো যেন টকটকে লাল গোলাপের পাপড়ি। হাতে একটি ছোট্ট সোনার রাজদণ্ড। মেয়েটা এক মায়াবী মুচকে হাসিতে বলল, কেন তুমি বাঁশির সুর থামলে কবিরাজ? বাজো না আরো কিছুক্ষণ। তোমার বাঁশির সুরে আমার প্রাণটা যে জুড়িয়ে যাচ্ছে, মনটা পাগল পাড়া হয়ে উঠেছে। তার এই সামান্য হাসিতে মনে হলো বাগানের সব কলি এক মুহূর্তে ফুল হয়ে ফুটল। চারপাশটা যেন এক স্বর্গীয় আলোর উদ্ভাসিত হয়ে গেল। মেয়েটি তখন শূন্যর দিকে তাকিয়ে বলল, সখীরা, তোরা কি দেখছিস? এই মানবী সুর কি তোদের আমার মতো মুগ্ধ করছে না? আলাউদ্দিন অবাক হয়ে থতমত খেয়ে গেল। সে ঢোক গিলে আমতা আমতা করে বলল, কে 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 আপনি?
আর আমি বা এখানে কেন? আমি তো জীবনে কখনো বাঁশি হাতে নিইনি। তবে আমি এত সুন্দর বাজাই কি করে? মেয়েটি তার টানা টানা হরিণীর চোখে রহস্যের আভা ছাড়িয়ে বলল, সব প্রশ্নের উত্তর সময় মতো পাবে। তবে আজ শুধু এই সুরটুকুই থাক। এই বাগান, এই চাঁদ আর তোমার এই বাঁশি, এগুলো এখন সত্যি। আলাউদ্দিন ব্যাকুলে জিজ্ঞাসা করল, আপনার নামটা কি জানা যাবে? মেয়েটি উত্তর দিল না, শুধু হাসলো। তার সে হাসির শব্দে চারিদিকের আকাশ বাতাস যেন কাঁপতে শুরু করলো। হঠাৎ এক তীব্র আলোর ঝলকনিতে আলাউদ্দিনের চোখ ধাঁধিয়ে গেল। পরক্ষণেই বড় একটা নিঃশ্বাস নিয়ে তার ঘুমটা ভেঙে গেল। আলাউদ্দিন ধরফরিয়ে বিছানায় উঠে বসলো, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে দেখল সকাল হয়ে গেছে। জানলা দিয়ে রোদ এসে তার চোখে পড়ছে, কিন্তু তার কানেও তখনও সেই বাঁশি সুর আর ওই মেয়েটির মায়াবী হাসির শব্দ বাজছে। সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ শব্দ নয়। আলাউদ্দিন সাথে সাথে তার অনুগত জিন সম্রাটকে ডাকলো। মুহূর্তে ঘরের কোণে এক কুয়াশার মতো ধোয়া জমে জিন সম্রাট হাজির হলো। আলাউদ্দিন গভীর হয়ে বলল, আজ রাতে আমি যে স্বপ্ন দেখেছি তা কোনো সাধারণ স্বপ্ন নয়। আমি এক অপূর্ব সুন্দরী নারীকে দেখেছি, যার হাতে রাজদণ্ড ছিল। যাও, এখনই খুঁজে বের করো কে সে। অনুজগতে সে। আমার স্বপ্নে তার প্রবেশের সাহস হলো কি করে? জিন সম্রাট মাথা নিচু করে বিদায় নিল। কয়েক ঘন্টা পর সে ফিরে এলো, কিন্তু তার চেহারা দেখে মনে হলো সে খুব আতঙ্কিত। সে কাঁপতে কাঁপতে বলল, আলাউদ্দিন, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক খোঁজখবর নিয়েছি, কিন্তু ওই রূপবতী নারীর কোনো পরিচয় খুঁজে পেলাম না। আমার ক্ষমতা দিয়ে তার ছায়াটুকু ওর ছোঁয়া সম্ভব নয়। সে এমন এক জগতের পরী রানী যেখানে আমার মতো জিনেদের প্রবেশাধিকার নেই। আলাউদ্দিন স্তব্ধ হয়ে গেল। যে জিন সম্রাট ভয়ঙ্কর সব জিন পরীদের খবর মুহূর্তে এনে দেয়, সে আজ হার মানল। তার মানে কি পিশাচের সেই বনি এই রহস্যময় নারী, যার রূপের কাছে তাকে তার কবিরাজ বিদ্যা আজ ফিকে হয়ে আসছে? সারাটা দিন আলাউদ্দিনের ঘরের মধ্যে দিয়ে কেটে গেল। সে শুধু একটা কথাই ভাবতে লাগলো, সেই নারীটিকে। তার মনে দুইটা চিন্তা, সেই নারীটি কি তার ভয়ঙ্কর কোনো শত্রু যে মায়াবী রূপে এসেছে, নাকি সেই নারীটি নরখাদক পিশাচের বোন কেসে? তার সাথে থাকা এত শক্তিশালী জিন সম্রাট হয়েও সে নারীর খোঁজ আনতে পারল না। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। আলাউদ্দিন তার বারান্দায় বসে এক মনে চিন্তা করছিল সে নারীটির কথা। ঠিক তখনই তার পাশের বাড়ির মালিনা চাচি দৌড়ে এসে আলাউদ্দিনের হাতটা ধরে বলল, বাবা, তুমি এক্ষুনি আমার সাথে চলো, আমার ছেলেটা জানি কি হয়েছে। মালিনা চাচির কথা শুনে আলাউদ্দিন দৌড়ে তার বাড়িতে গেল। গিয়ে দেখে তার ছেলেটা অনেক লম্বা একটা তাল গাছের আগায় বসে আছে। আলাউদ্দিন অনেক চেষ্টা করেও তাকে তাল গাছের আগা থেকে নামাতে পারছে না। হঠাৎ করে আলাউদ্দিনের নাকে সেই মিষ্টি সুগন্ধি ঘ্রাণ ভেসে আসলো, যা সে গত রাতে সেই বাগানে পেয়েছিল। বাতাসের গতি যেন বাড়তে লাগলো। কেউ একজন আলাউদ্দিনের কানে ফিসফিস করে বলল, সাহায্য লাগবে নাকি কবিরাজ? আলাউদ্দিন কিছুই বুঝতে পারছে না। সে শুধু বলছে, কে তুমি? আমার সামনে আসো, এই সুগন্ধি তো আমার চেনা। বাতাসের ফিসফিসানিতে আলাউদ্দিন শুনতে পেল কে যেন মিষ্টি সুরে বলছে, আমি যে হই, সাহায্য লাগবে কিনা সেটা বল। কেউ কিছু বুঝতে পারলো না। আলাউদ্দিন চুপে চুপে বলল, হ্যাঁ, সাহায্য লাগবে, একটু সাহায্য কর। তখনই হঠাৎ করে বাতাসের গতি অনেক বাড়তে লাগলো। গ্রামবাসীরা কিছু দেখতে পাচ্ছিল না, এত বাতাস ছিল। ঠিক তখনই হঠাৎ করে তালগাছটা ব্যাক হয়ে নিচের দিকে নেমে আসলো। মালিনা চাচির ছেলেটা যখন তালগাছ থেকে নামলো, তখন সে আর আগের মানুষ নেই। সে থরথর করে কাঁপতে কাঁপতে আলাউদ্দিনের ডান পাশে শূন্য বাতাসের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ ধন্য ধন্য করে উঠল, কিন্তু আলাউদ্দিন জানতো আজ সে নিজে কিছু করেনি। তার জায়গায় কাজ করেছে এক অদৃশ্য মায়া। আলাউদ্দিন যখন বাড়ির পথে হাঁটা শুরু করলো, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। সে অনুভব করলো তার ঠিক পাশ দিয়ে কেউ একজন হাঁটছে। তার গায়ের সেই মাতাল করা সুগন্ধটা আলাউদ্দিনের নাকে বারবার আসছে। হঠাৎ সেই মিষ্টি কণ্ঠের ফিসফিসানি ভেসে এলো, কি কবিরা সাহেব, আপনার দম্বাজ কোথায় গেল? আমার সাহায্য ছাড়া ওই পিশাচকে তো নামাতে পারতেন না। আলাউদ্দিন থমকে দাঁড়ালো। চারিদিকে কেউ নেই, শুধু মিঠো পথের ধুলো উঠছে। অস্থির হয়ে বলল, আপনি কে? কেন আমার পিছু নিয়েছেন? দয়া করে আমার সামনে আসুন। আড়াল থেকে কথা বলা কোনো বীরের কাজ নয়। অদৃশ্য থেকে খিলখিল করে একটা হাসির শব্দ ভেসে এলো। মনে হলো যেন হাজারটা কাচের চুড়ি একসাথে বেজে উঠল। সে মায়াবী নারী বলল, আমি আপনার বীরত্ব দেখে আসিনি কবিরাজ, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার ওই তেজ, আপনার ওই জেদ আমার মন কেড়ে নিয়েছে। আপনি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবেন? আলাউদ্দিনের বুকটা ধক করে উঠল। যে কবিরাজ কোনোদিন নারীর দিকে চোখ তুলে তাকায়নি, আজ এক অশরীরী আওয়াজে তার পা কাঁপছে। সে নিজেকে সামনে নিয়ে বলল, আগে আমার সামনে আসো, তারপর বলবো ভালোবাসি কিনা। আমি তো জানি না তুমি পরী নাকি ডাইনি। পরিচালনা আমি অনেক দেখেছি, আমাকে ধোঁকা দেওয়া সহজ নয়। কথা শুনে বাতাসে একটা চনমনে ভাব খেলে গেল। পরীটা যেন একটু অভিমানী সুরে বলল, এত সাহস আপনার? আমি ডাইনি কিনা সেটা নিজ চোখে দেখে নেবেন।
ঠিক আছে কবিরাজ সাহেব, আজ রাত 12টার সময় গ্রামের ওই পুরনো পুকুর ঘাটে আসবেন। আমি সেখানে আপনার জন্য অপেক্ষা করব। যদি হিম্মত থাকে তবে আসবেন। আলাউদ্দিন কিছু বলার আগে সুগন্ধটা মিলে গেল। চারপাশ আবার আগের মতো নিস্তব্ধ। আলাউদ্দিন দ্রুত পায়ে বাড়িতে ফিরল, কিন্তু তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সময়টা যেন আর কাটতেই চায় না। মা খেতে ডাকলেন, কিন্তু আলাউদ্দিনের মুখে খাবার রোচে না। সে শুধু জানলার দিকে তাকিয়ে আকাশের দিকে চেয়ে আছে। কখন রাত 12টা বাজবে। বৌদ্ধ গ্রামের আকাশটা গভীর অন্ধকার হলো। বাঁশঝাড়ের ছায়াগুলো উঠানে অদ্ভুত সব নকশা তৈরি করছে। আলাউদ্দিন তার বিছানায় ছটফট করছে। যে মানুষটা এতদিন জিনপরীকে বন্দি করে নিজের গোলাম বানিয়ে রাখত, সে আজ নিজে এই পরীর মায়ের কয়েদি হয়ে গেছে। তার মনে বারবার একটা প্রশ্ন ঘুরছে, কে নারী? সে কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটা পিশাচ সম্রাটের কোন নতুন চাল? রাত যত গভীর হচ্ছে, আলাউদ্দিনের হৃদস্পন্দন তত বাড়ছে। তার মনে হচ্ছে আজকের এই রাত 12টা তার জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দেবে। ঘড়ির কাঁটা নেই, কিন্তু বাতাসের ঝাপটা বলে দিচ্ছে সময় ঘনিয়ে আসছে। আলাউদ্দিন উঠে দাঁড়ালো। তার ঝোলা ব্যাগটা আজ নিল না। আজ সে কবিরাজ হয়ে নয়, আজ সে এক সাধারণ প্রেমিক হয়ে পুকুর ঘাটের দিকে রওনা হলো। রাত তখন গভীর। বৌদ্ধগ্রামের চারপাশ নিঝুম অন্ধকারে ডুবে আছে। মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক, আর দূরে কোন এক ভয়ঙ্কর আওয়াজ রাতের নিস্তব্ধতা ভাঙছে। গ্রামের মানুষ তাকে অঘরে ঘুমাচ্ছে, কিন্তু আলাউদ্দিনের চোখে এক ফোঁটা ঘুম নেই। তার বুকের ভেতরটা যেন কামড়ের হাঁপড়ের মতো ধুকপুক করছে। আর সে তার তিলক কপাটি যে বা কোনো মন্ত্রের জোর নিয়ে বের হয়নি, আর সে চলেছে এক অজানা মোহের টানে। আলাউদ্দিন যখন বাড়ির পেছনে মেঠো পথ ধরে পুকুরের ঘাটের দিকে হাঁটা শুরু করলো, তখন কুয়াশার পাতলা চাদর সারা গ্রামকে ঘিরে ধরেছেন। পুরনো পুকুর ঘাটটা গ্রাম থেকে একটু দূরে। চারিদিকে বড় বড় বট আর শ্যাওলা গাছের জঙ্গল। লোকে বলে ওদিকে রাতে জিনের আসর বসে, কিন্তু আজ আলাউদ্দিনের মনে কোনো ভয় নেই। তার মনে শুধু সে মায়াবী কণ্ঠের গুঞ্জন। পুকুর ঘাটে পৌঁছাতে আলাউদ্দিন থমকে দাঁড়ালো। কি অপরূপ সেই দৃশ্য! দিনের বেলা সেই শ্যাওলা ধরা জরাজীর্ণ পুকুর ঘাট যেন আজ মায়াবী কোনো রাজপ্রাসাদের রূপ ধরেছে। ঘাটের চারধারে নীল রঙের হাজারো জোনাকি জ্বলছে, যা আগে কোনোদিন দেখেনি সে। আর সেই টলটলে পুকুরের পানি মাঝখানে ফুটে আছে বিশাল এক রক্তজবা পদ্ম, যা থেকে এক আশ্চর্য আলো বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ সেই মাতাল করা সুগন্ধটা আবার তীব্র হয়ে উঠল। আলাউদ্দিন দেখল ঘাটের একদম শেষ সিঁড়িতে পানির উপরে পা ঝুলিয়ে বসে আছে এক নারী। তার পরনের লাল লেহেঙ্গাটা পানির উপর ছড়িয়ে আছে, আর পানির স্পর্শে তার পায়ের সোনার মলগুলো থেকে টুংটাং মিষ্টি আওয়াজ আসছে। তার দীর্ঘ রেশমি চুলগুলো পিঠ বেয়ে কোমর ছড়িয়ে পানিতে ভাসছে। আলাউদ্দিন কয়েক পা এগিয়ে গিয়ে খুব সাবধানে ডাকলো, আপনি কি এসেছেন? মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর বাতাসের গতিতে আলাউদ্দিনের দিকে ঘুরে তাকালো। হারিকেনের টিমটিমে আলো ও চাঁদের জ্যোৎস্না কোনো কিছুরই প্রয়োজন নেই তাকে দেখার জন্য। তার নিজের শরীর থেকে এক স্নিগ্ধ নুরানি আলো বেরোচ্ছে। আলাউদ্দিনের মনে হলো তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেছে। স্বপ্নে দেখা সেই মুখটাই আজ বাস্তবে তার সামনে। সেই টানা টানা হরিণী চোখ, সে ডালিমের দানার মতো ঠোঁট, আর কপালে হীরের মুকুটের রাজকীয় দ্যুতি। মেয়েটি মায়াবী হেসে বলল, ভয় পাচ্ছেন কবিরাজ সাহেব? নাকি বিশ্বাস হচ্ছে না যে আপনার সামনে কোনো ডাইনি নয়, এক পরী দাঁড়িয়ে আছে? আলাউদ্দিন মুগ্ধ হয়ে চেয়ে থেকে বলল, আমি বিশ্বাস করতে পারছি না। আপনি এত সুন্দর, কিন্তু কেন আমার মতো এক সাধারণ মানুষের জন্য আপনি 7 আসমান ছেড়ে এই পুকুর ঘাটে এসে বসলেন? মেয়েটি এক ধাপ এগিয়ে এলো। তার গায়ের অলঙ্কারের ঝংকার আলাউদ্দিনের কানকে মোহবিষ্ট করে ফেলল। সে ধীর গলায় বলল, ভালোবাসার কোনো কেন নেই কবিরাজ। আমি আপনাকে সেই দিন থেকে চিনি যেদিন আপনি প্রথম আপনার দাদুর সেই পুরনো পুঁতি হাতে নিয়েছিলেন। আপনার সাহস, আপনার বীরত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু আপনার ওই অহংকারটাই ছিল আমার পথের কাঁটা। তাই আজ আপনাকে হার মানাতে আমার সামনে আসতে হলো। আলাউদ্দিনের গলার স্বরে বুঝে এলো। সে বলল, আমি তো আপনার নামটাও জানি না। পরীর ঠোঁটে এক দুষ্টু মিষ্টি ভরা হাসি ফুটে উঠল। সে বলল, আমার নাম কথা। আমি কোহেফ কাফ নগরের শাহজাদি। কথার নামে সেই পরী আলাউদ্দিনের চোখের দিকে তাকিয়ে বলল, এখন বলুন কবিরাজ সাহেব, আপনি কি আমার এই ভালোবাসা কবুল করবেন? মনে রাখবেন, আমার হাত ধরা মানে এক অনন্ত রহস্যের পথে পা বাড়ানো, যে পথে সুখ আছে কিন্তু বিপদও কম নয়। আলাউদ্দিন এক মুহূর্ত ভাবল, সে জানতো না পিশাচ সম্রাটের সেই হুমকি আর এই পৃথিবীর প্রেম সব মিলিয়ে তার জীবনটা এক গোলক ধাঁধে ঢুকে যাচ্ছে। কিন্তু এই মায়াবী চোখগুলো, মায়ের কাছে সে আজ বড় অসহায়। আলাউদ্দিন সাহস করে পরীর হাতটা ধরার জন্য হাত বাড়ালো। যে মুহূর্তে তার আঙ্গুল কথার বরফ শীতল কোমল হাতে স্পর্শ করলো, ঠিক তখনই পুরো পুকুরের পানি যেন একসাথে গর্জে উঠল। আকাশ থেকে একটা প্রচণ্ড বজ্রপাত হলো। আলাউদ্দিন দেখলো কথার চেহারায় এক মুহূর্তের জন্য আতঙ্কের ছায়া পড়ল। সে দ্রুত হাত ছড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, আলাউদ্দিন, এখনই বাড়ি চলে যান।
আমার আব্বাজান জেনে গেছে আমি মানুষের সাথে দেখা করছি। আজ রাতটা খুব বিপদের। আপনি এখান থেকে দৌড়ে পালান, কেউ যেন আপনার ছায়া ও না পায়। মুহূর্তের মধ্যে চারিদিকে সে জোনাকি আলো নিভে গেল, ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ। কথা মিলে গেল বাতাসের সাথে। আলাউদ্দিন একা দাঁড়িয়ে রইল সেই শ্মশান সমান নিস্তব্ধ পুকুর ঘাটে। তার কানে শুধু বাজছে একটা নাম, কথা। পুকুর ঘাটে সে রহস্যময় রাতের পর থেকে আলাউদ্দিনের জীবনটা থমকে গেছে। একটা সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু কথার আর কোনো দেখা নেই। সে মায়াবী সুগন্ধ, সেই ফিসফিসানি কণ্ঠস্বর সব যেন হঠাৎ করে হারিয়ে গেছে। আলাউদ্দিন এখন ছায়ার মতো নিজের বাড়িতে ঘুরে বেড়ায়। গ্রাম থেকে কত লোক তাকে ডাকতে আসে। কারোর বাড়িতে জিনের উপদ্রব, কারোর বাড়ির কেউ নিখোঁজ, কিন্তু আলাউদ্দিনের কোনো কিছুতেই মন বসে না। সে শুধু জানলা দিয়ে তাকিয়ে থাকে শূন্য আকাশের দিকে, আর মনে মনে ডাকে সেই নাম, কথা। একদিন বিকেলে পাশের গ্রামের এক প্রভাবশালী মাতব্বর এসে প্রায় জোর করে আলাউদ্দিনকে নিয়ে গেলেন। তাদের এলাকায় এক পুরনো জমিদার বাড়ির পাশে এক ভয়ঙ্কর পরী অত্যাচার শুরু করেছে। যে সেখানে যাচ্ছে সে রক্তবমি করে মারা যাচ্ছে। আলাউদ্দিন অনিচ্ছা সত্ত্বেও সেখানে গেল। জমিদার বাড়ির ভাঙা দালানে পা রাখতেই এক পচা লাশের গন্ধ আলাউদ্দিনের নাকে এলো। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল ও সামনে এসে দাঁড়ালো অপরূপ সুন্দরী ও ভয়ঙ্করী এক পরী। ও চোখগুলো আগুনের মতো জ্বলছে। এই প্রথম আলাউদ্দিন বুঝতে পারল সে জীবনের সব থেকে বড় বিপদের মুখোমুখি। তার কোনো মন্ত্রই এই পরীর উপর কাজ করছে না। পরীটা খিলখিল করে হেসে উঠল। আলাউদ্দিন, তুই আমার ভাইকে বন্দি করেছিস, আজ তোকে ছিঁড়ে খাবো আমি। আমার নাম মোহিনী, সে নরখাদক পিশাচের বোন। তোর মরণ আজ আমার হাতেই লেখা। মোহিনী তার লম্বা নখওয়ালা হাত দিয়ে আলাউদ্দিনের টুটি চেপে ধরল। আলাউদ্দিনের দম বন্ধ হয়ে আসছে, চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক তখনই এক অলৌকিক আলোয় পুরো দালানটা সাদা হয়ে গেল। মোহিনী যন্ত্রণায় আর্তনাদ করে আলাউদ্দিনকে ছেড়ে দিল। আলাউদ্দিন ঝাপসা চোখে দেখল শূন্যে ভেসে আছে তার সেই প্রাণের প্রিয়া পরী রানী, কথা। তার হাতে সেই সোনার রাজদণ্ড, যেখান থেকে আগুনের মতো আলো ঠিকরে বের হচ্ছে। গ্রামের অন্য মানুষগুলো মোহিনীকে দেখলেও কথাকে দেখতে পাচ্ছিল না। তারা শুধু দেখছিল আলাউদ্দিন অদ্ভুতভাবে বেঁচে গেল। মোহিনীকে কথাকে চিনতে পেরে ভয় থরথর করে কাঁপতে লাগলো। সে কুকুরে গিয়ে বলল, শাহজাদি, আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না এই মানুষটা আপনার নজরে আছে। আমি আর ওকে বিরক্ত করব না, আমাকে যেতে দিন। কথার চোখ দুটো লাল হয়ে রইল। সে গম্ভীর কণ্ঠে বলল, যে হাত আলাউদ্দিনের গায়ে স্পর্শ করেছে সে হাতের আর বেঁচে থাকার অধিকার নেই। তুই সীমা লঙ্ঘন করেছিস মোহিনী। কথা তার রাজদণ্ড থেকে এক তীব্র নীল রশ্মি মোহিনীর দিকে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে মোহিনী আর্তনাদ করে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা ভাবল আলাউদ্দিনের শক্তিতেই সব হয়েছে, কিন্তু আলাউদ্দিন দেখল কথা ধীরে ধীরে মাটির ওপরে নেমে এলো। কথা আলাউদ্দিনের চোখের পানি মুছে দিয়ে ফিস ফিস করে বলল, অনেক হয়েছে কবিরাজি, আজ তোমাকে আমার রাজপ্রাসাদ দেখাবো। কথা তার মায়াবী চাদর দিয়ে আলাউদ্দিনকে জড়িয়ে ধরল। এক পলকে আলাউদ্দিন অনুভব করল সে মাটি ছেড়ে অনেক উঁচুতে ভেসে যাচ্ছে। মেঘের পাহাড় পার হয়ে সে পৌঁছে গেল এক অন্য জগতে, কোহেকাফ নগরীর সে জাদুকরী রাজপ্রাসাদে। চারিদিকে হীরা জহরত আর কাচের দেয়াল, রূপার ঝর্ণা থেকে ঝরছে অমৃত। আলাউদ্দিন যেন এক মায়ের সাগরে হারিয়ে গেল। এরপর থেকে শুরু হলো তাদের গোপন মিলন। প্রতিদিন আলাউদ্দিন তার কবিরাজ কাঠের কাজের ফাঁকে মনে টানে চলে যায় পরীদের রাজ্যে। আর কথা কখনো কখনো গভীর রাতে পৃথিবীর সে পুকুর ঘাটে নেমে আসে। তাদের প্রেম যেন দিনকে দিন আরো গভীর হতে লাগলো। আলাউদ্দিন এখন শুধু একজন কবিরাজ নয়, সে এক পুরীর মায়ায় নিজের জীবনকে জড়িয়ে ফেলেছে। কিন্তু সুখের দিন বুঝি বেশি দিন সয় না। একদিন যখন তারা রাজপ্রাসাদের বাগানে বসে গল্প করছিল, তখন হঠাৎ আকাশ কালো হয়ে এলো। চারিদিক থেকে রণভেরি বেজে উঠল। কথা চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, সর্বনাশ হয়ে গেছে আলাউদ্দিন। আব্বাজান, সম্রাট জবায়েদ সব জেনে গেছে। আমার গুপ্তচর খবর দিয়েছে, তিনি সৈন্য নিয়ে আমাদের দিকে আসছেন। কথা দ্রুত আলাউদ্দিনের হাত ধরে পৃথিবীর সীমানায় পৌঁছে দিল। সে চোখের জল মুছে বলে, আলাউদ্দিন, আজ বোধ হয় আমাদের শেষ দেখা। আব্বাজান, মানুষের সাথে পরীর এই প্রেম কিছুতেই মেনে নেবেন না। তুমি পালাও, আমার জন্য আর অপেক্ষা করো না। কথা বিদায় নিয়ে চোখের পলকে মিলে গেল। আলাউদ্দিন একা দাঁড়িয়ে রইল অন্ধকার মিঠো পথে। তার পৃথিবীটা যেন এক নিমেষে শূন্য হয়ে গেল। কথা বিদায় নেওয়ার কিছুক্ষণ পরই বৌদ্ধ গ্রামের আকাশ যেন ভেঙে পড়ল। কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, অথচ প্রচণ্ড বজ্রশব্দে বজ্রপাত হতে লাগলো। হঠাৎ এক বিশালাকার ঘূর্ণি বায়ু আলাউদ্দিনকে চারপাশ থেকে ঘিরে ফেলল। আলাউদ্দিন কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করল কোহেফাহ নগরীর সেই বিশাল রাজদরবারে। চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হাজার হাজার জিন সৈন্য, যাদের হাতে আগুনের ঢাল আর তলোয়ার। মাঝখানে উঁচুতে হীরা জহরত খচিত সিংহাসনে বসে আছেন সম্রাট জবায়েদ। তার দুপাশে বসে আছে আরো অনেক বয়োজ্যেষ্ঠ জিন মোড়লরা, আর একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শাহজাদি কথা।
সম্রাট জোবায়েদ গগন বিদারী কণ্ঠে গর্জে উঠলেন, এই সেই সাধারণ মানব যে আমার মেয়ের মাথা খেয়েছে, যার জন্য আমার শাহজাদি আকাশ থেকে মাটিতে নেমে যায়। আলাউদ্দিন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে আজ আর ভয় নেই, আছে শুধু কথার জন্য অগাধ প্রেম। সে ধীরস্থির কণ্ঠে বলল, আমি কোনো অপরাধ করিনি সম্রাট, ভালোবাসা কোনো পাপ নয়। সম্রাট আরও রেগে গিয়ে বললেন, তুই শুধু প্রেম করিসনি, তুই একজন কবিরাজ। তো দাদুকে আমি চিনতাম, সে আমার শত শত প্রজাকে বন্দি করে রেখেছিল। আজ তুই সেই একই পথে হাঁটছিস। তোর মতো মানুষকে ছেড়ে দিলে আমাদের জাতির অস্তিত্ব থাকবে না। আজ তোর বিচার হবে। কথার স্থির থাকতে পারল না, সে সিংহাসনের সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার চোখে জল, কিন্তু কণ্ঠে তেজ। সে বলল, আব্বাজান, যদি শাস্তি দিতেই হয় তবে আমাকে দিন। এই মানবকে আমি ভালোবেসেছি, সে আমাকে জোর করেনি। আর আলাউদ্দিন এখন আর আগের মতো নেই, সে কেবল মানুষের সেবা করে। দয়া করে তাকে মুক্তি দিন। কিন্তু সম্রাট জোবায়েদ কোনো কথা শুনতে রাজি নন। তিনি তার রাজদণ্ড উঁচিয়ে আলাউদ্দিনের দিকে এক নীল আগুনের গোলা ছুড়ে দিলেন। আলাউদ্দিন যন্ত্রণায় নীল হয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই কথা এক অবিশ্বাস্য কাজ করলেন। সে বিদ্যুৎ বেগে আলাউদ্দিনের সামনে গিয়ে দাঁড়ালো এবং নিজের মায়াবী তলোয়ার বের করে সকালের আগুনের গোলা প্রতিহত করল। কথা তার বাবার চোখের দিকে তাকিয়ে তলোয়ার উঁচিয়ে বলল, খবরদার আব্বাজান, আজ যদি আলাউদ্দিনের শরীরে আর একটা আঁচড়ও লাগে তবে আমি বলে যাব যে আপনি আমার পিতা। এই রাজপ্রাসাদ আমি আজই ধ্বংস করে দেব যদি আমার ভালোবাসার কোনো ক্ষতি হয়। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। শাহজাদি তার পিতার বিরুদ্ধে তলোয়ার ধরেছে, এই ঘটনা কোহিফাহের ইতিহাসে বিরল। সম্রাট জোবায়েদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে মেয়ের চোখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই ভালোবাসার শিকড় অনেক গভীরে। হঠাৎ সম্রাটের চেহারার কঠোরতা মুছে গিয়ে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, ঠিক আছে মা, শান্ত হ। তোর বীরত্বের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। যা আমি তোদের সম্পর্ক মেনে নিলাম। আলাউদ্দিনকেও আর বন্দি থাকতে হবে না। আজ থেকে সে রাজপ্রাসাদের মেহমান। আগামী পরশুই তোদের বিবাহের লগ্ন নির্ধারিত করলাম। কথা আনন্দে আত্মহারা হয়ে আলাউদ্দিনের হাত ধরল, কিন্তু আলাউদ্দিনের মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। সে কথার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কথা, তোমার আব্বাজান মেনে নিয়েছেন, এটা পরম সৌভাগ্যের। কিন্তু পৃথিবীতে আমার বৃদ্ধ মা আমার পথ চেয়ে বসে আছেন। তাকে না জানিয়ে, তার দেয়া দোয়া না নিয়ে আমি এখানে বিবাহ করতে পারবো না। আমার মা তো জানি না যে আমি তার জন্য এক পরিবউ নিয়ে আসছি। আলাউদ্দিন সম্রাটের দিকে ফিরে বলল, সম্রাট, বিয়ে যদি হয় তবে আমার করে ঘরে হবে। আমার মায়ের দোয়া ছাড়া আমি জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারবো না। সম্রাট জোবায়েদ তার শয়তানি হাসিটা আড়াল করে মাথা নাড়লেন। বেশ, তাই হবে। মানবদের নিয়ম তো আলাদা, তবে মনে রাখিস কবিরাজ, এই বিবাহের পথ কিন্তু সহজ হবে না। আলাউদ্দিন জানতো না এই হাসির আড়ালে সম্রাট জোবায়েদ কোনো ভয়ঙ্কর চাল চালছেন। কথার বাবা কি সত্যি মেনে নিয়েছেন, নাকি বৌদ্ধগ্রামে বিবাহের দিন বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? বৌদ্ধগ্রামে আজ এক হুলস্থুল পড়ে গেছে। সকাল থেকে গ্রামের মানুষের মুখে মুখে এক নাম, আলাউদ্দিন কবিরাজ। খবর ছড়িয়েছে আলাউদ্দিন শহর থেকে এক বিশাল বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। গ্রামের মিঠো পথে একের পর এক দামি পালকি আর ঘোড়ার গাড়ি এসে নামছে। যদিও গ্রামের মানুষ জানে না এই পালকিগুলো আসলে বাতাসে ভাসতে ভাসতে এসছে, আর ঘোড়াগুলো সব জিনেদের মায়া। আলাউদ্দিনের উঠানে তখন চাঁদের হাট বসেছে। সম্রাট জোবায়েদ মানুষের রূপ ধরে বিশাল এক মেম সাহেবের বাবা সেজে এসেছেন। পরনে তার দামি আজকান আর মাথায় সাহেবি টুপি। গ্রামের মানুষ তাকে দেখে ভয়ে আর শ্রদ্ধায় কুঁকড়ে যাচ্ছে। সবাই ভাবছে আলাউদ্দিন নিশ্চয়ই ঢাকা শহরের কোনো বড় কাজ করে, এমন প্রভাবশালী লোকের মন জয় করেছে। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। যখন পালকি থেকে শাহজাদি কথা নামলো, তখন পুরো গ্রামের কোলাহল যেন এক নিমিষেই থমকে গেল। কথা যার রাজকীয় লোহেঙ্গাতে নেই। আলাউদ্দিনের পরামর্শে সে পরেছে এক কুচকুচে কালো পাড়ওয়ালা শাড়ি, চোখে আধুনিক বড় চশমা আর মাথায় ঘোমটা থাকলেও তার ফর্সা গায়ে নুরানি আলো যেন চারপাশে আলোকিত করে দিচ্ছে। সারা গায়ে রাজকীয় হীরা সোনার অলংকার। তাকে দেখে গ্রামের বৃদ্ধা থেকে শুরু করে জোয়ান ছেলেরা পর্যন্ত হা করে তাকিয়ে রইল। তাদের মনে একটাই প্রশ্ন, মানুষ কি এত সুন্দর হতে পারে? আলাউদ্দিন হাসির মুখে গ্রামের মুরব্বীতে জানালো, চাচারা, ইনি শহরের মেম সাহেব। আমরা একে অপরকে পছন্দ করেছি। কাল আমাদের বিবাহ। আপনাদের সবার কালকের মধ্যে এইসব দাওয়াত রইল সবার। শুরু হলো গায়ে হলুদের আয়োজন। গ্রামের মহিলারা যখন হলুদ আর বাটা মেহেদি নিয়ে কথাকে ঘিরে বসলো, তখন শুরু হলো আসল রহস্য। গ্রামের অভিজ্ঞ মহিলারা অবাক হয়ে দেখল, এই মেয়ের গায়ের চামড়া যেন মাখনের চেয়েও নরম। হলুদের ছোঁয়া লাগার আগেই যেন তার ত্বক থেকে এত মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। রহিমার মা ফিসফিস করে বলল, ওরে আল্লাহ, এই মেয়ের শরীর তো তিল পরিমাণ কোনো খুঁত নেই। হাতে তালু যেন গোলাপের পাপড়ি। এ কি সত্যি মানুষ, না আসমানের কোনো পরী?
কথা শুধু মুচকি হাসলো। সে জানতো তার মায়ের চাদরের গ্রামের মানুষের চোখ ধাঁধিয়ে গেছে, কিন্তু এই হাসির আড়ালে সে নিজেও খুব আতঙ্কিত ছিল, কারণ সে দেখেছে তার বাবার চোখের সেই বিষাক্ত চাহনি। সম্রাট জোবায়েদ ছদ্মবেশে থাকলেও তার ক্রোধ পুরোপুরি দমে যায়নি। উৎসবের মাঝখানে হুটহাট করে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রান্না বান্নার জন্য রাখা বড় বড় পাতিলগুলো হঠাৎ করেই মাঝ রাস্তায় একা একা নাচতে শুরু করলো। ভোজের অন্য বিশালাকার মাছগুলো পানির বালতি থেকে লাফ দিয়ে ডাঙায় উঠে মানুষের মতো শব্দ করে হাসতে লাগলো। গ্রামের এক চাংড়া ছেলে পালকির পেছনে উকি দিতে গিয়ে দেখলো পালকি বহনের লোকগুলোর পায়ের পাতা পেছনের দিকে ঘোরানো। সে চিৎকার করে পড়ে গিয়ে জ্ঞান হারালো। আলাউদ্দিন বুঝতে পারল জিন সদস্যরা তাদের আসল রূপ বেশিক্ষণ ধরে রাখতে পারছে না। সে দ্রুত গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে এবং মন্ত্র পড়ে চারপাশটা আবার স্বাভাবিক করার চেষ্টা করল। রাত যখন গভীর হলো, আলাউদ্দিন চুপি চুপি কথার কাছে গিয়ে দাঁড়ালো। কথা যখন তখন জানলা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। আলাউদ্দিন বলল, কথা, তুমি কি ভয় পাচ্ছ? কাল আমাদের বিয়ে, অথচ আমার মনে হচ্ছে চারিদিকে এক অশান্ত ঝড় অপেক্ষা করছে। কথা মুচকি এসে বলল, আমার আব্বাজান সহজে হার মানার পাত্র নন আলাউদ্দিন। তিনি যেখানে আসতে রাজি হয়েছেন তার পিছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে। তুমি সতর্ক থেকো। কালকে রাতটা আমাদের জন্য যেমন মিলনের তেমনই হতে পারে চরম অগ্নি পরীক্ষার। আলাউদ্দিনের কথায় হাতটা শক্ত করে ধরল তার। সে জানি সে এক মায়ার রাজ্যে পা দিয়েছে, যেখান থেকে ফেরা একেবারে অসম্ভব। কিন্তু কালকে সেই পবিত্র রাতের অপেক্ষায় সে আজ তার সব বিদ্যা আর সাহসকে একত্র করতে লাগলো। বিয়ের সানাই বাজছে বৌদ্ধগ্রামে, তবে সে সানাই সুর যেন সাধারণ মানুষের তৈরি নয়, বাতাসের সাথে মিলে এক অলৌকিক শব্দ তৈরি করছে। শাহজাদি কথাকে সাজানোর জন্য গ্রামের মহিলারা যখন ঘরে ঢুকলো, তখন তাদের চোখ কপালে ওঠার দশা। তারা দেখলো ঘরের ভেতর শাহজাদি কথার পাশে ঠিক তার মতোই অপূর্ব সুন্দরী আরও 10 থেকে 15 জন মেয়ে বসে আছে। তাদের রূপ যেন চোখের পলকে বদলে যাচ্ছে। গ্রামের মহিলারা অবাক হয়ে তাকিয়ে থাকলো। কথার এক চাচাতো বোন খিলখিল করে হেসে বলল, ভয় পেও না গো আমার শাহজাদি বোন, তোমার তো তোমাদের ভাবিকে সাজাতে এসেছো। এসো, ভেতরে এসো। নীলিমা নামের গ্রামের সে চটপটে মেয়ে একরাশ কৌতূহল নিয়ে কথার গয়নার বাক্সটার দিকে তাকালো, আর তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সারা ঘর যেন স্বর্ণ আর হীরা জহরত তলোয়ারের মতো ঝিলিক দিচ্ছে। কথাকে যখন সাজানো হলো, তখন তার সারা শরীর স্বর্ণের ভারী গয়নায় ঢাকা। তার গায়ের সে অলৌকিক নূর আর স্বর্ণের চুদ্দুক্তি মিলে পুরো ঘরটাকে যেন একটা সোনার খনি বানিয়ে ফেলেছে। গয়না দেখে নীলিমার মনে কুৎসিত এক লোভ দানা বাঁধল। সে ভাবল, এত গয়নার ভিড়ে একজোড়া সোনার বালা সরিয়ে নিলে এই ধনী মেম সাহেব টেরও পাবে না। যেভাবে সেই কাজ সাজানোর ফাঁকে ভিড়ে সুযোগ নিয়ে নীলিমা খুব সাবধানে একজোড়া কারুকাজ করা মায়াবী বালা নিজের আঁচলে লুকিয়ে ফেলল। তারপর কোনো মতে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে নীলিমা নিজের ঘরের দরজা লাগিয়ে দিল। উত্তেজনায় তার বুক কাঁপছে। সে মনের আনন্দে বালা দুটো নিজের হাতে পড়ল, কিন্তু পড়ার সাথে সাথেই তার চারপাশে বাতাস যেন বরফ হয়ে গেল। হঠাৎ বালা দুটোর ভেতর থেকে এক বিকট অমানসিক চিৎকারের আওয়াজ ভেসে এলো। নীলিমা দেখল তার হাতে সেই সোনার বালা দুটো যেন জীবন্ত মানুষের মতো কথা বলছে। বালা দুটো নিজে থেকে হাত থেকে খুলে গিয়ে শূন্যে ভাসতে লাগলো এবং নীলিমাকে আক্রমণ শুরু করলো। প্রতিটি আঘাত যেন চাবুকের মতো তার শরীরে বসছিল। বালা দুটোর ভেতর থেকে গম্ভীর কণ্ঠে কথা বলা শুরু হলো। তোর কথা বলে স্পর্ধা, এক সাধারণ মানবী হয়ে তুই আমাদের শাহজাদি, আমাদের রানীর অঙ্গে থাকা বালা চুরি করার সাহস করছিস? আজ তোর কলিজা আমার উপরে নেব। যন্ত্রণায় নীলিমা জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। সে পাগলের মতো চিৎকার করতে করতে সে সরাসরি আলাউদ্দিনের বিয়ের আসরের উঠানে আছাড় খেয়ে পড়ল। তার সারা শরীরে কালচে দাগ, জামা কাপড় ছিন্ন ভিন্ন। নীলিমা ভয়ে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, আমাকে বাঁচাও। আলাউদ্দিন ভাই, তুমি কাকে বিয়ে করছো? এই মেয়ে কোনো সাধারণ মানুষ না, ও কোনো রাক্ষস বা ডাইনি পরী। এ দেখো, ওর গয়না আমাকে জ্যান্ত কামড়ে ধরেছে। পুরো মজমা মুহূর্তের জন্য থেমে গেল। সম্রাট জোবায়েদ দূর থেকে এক শয়তানি হাসি দিলেন। গ্রামের মানুষ ভয়ে কুঁকড়ে গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আলাউদ্দিন দ্রুত এগিয়ে গেল। সে বুঝতে পারল নীলিমার লোভই এই অনর্থ ঘটিয়েছে। আলাউদ্দিন দ্রুত তার হাতের এক ফোঁটা মন্ত্রপুত পানি বালা দুটোর উপর ছিটিয়ে দিতেই সেগুলো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। আলাউদ্দিন গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বলল, চাচারা, আপনারা ভয় পাবেন না। নীলিমা আসলে বিয়ের এই যজ্ঞি ঝামেলার মাথায় চোট পেয়ে ভুলভাল বলছে। শহরের এই দামি গয়না এক বিশেষ ধরনের তড়িৎ বা ইলেকট্রিক ব্যবস্থা আছে চোর ধরার জন্য। সে বোধহয় সেটা জানতো না। পাগল হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে যাও।
আলাউদ্দিনের বুদ্ধিতে পরিস্থিতি শান্ত হলো ঠিকই, কিন্তু মানুষের মনে সন্দেহের বীজ বনে গেল। তবে শেষে উপেক্ষা করে কাজী সাহেবকে ডাকা হলো। শাহজাদি কথা আর আলাউদ্দিনকে কবুল বলার মধ্যে দিয়ে সম্পন্ন হলো এক ঐতিহাসিক বিবাহ। কৈফাহের শাহজাদি আজ থেকে এক সাধারণ মানব কবিরাজের স্ত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। সম্রাট জোবায়েদ আর তার জিন সুন্দরা বিদায় নিলেন, কিন্তু যাওয়ার আগে সম্রাট আলাউদ্দিনের কানে ফিসফিস করে বলে গেলেন, শুভ বাসর কবিরাজ, তবে মনে রাখিস আগুনের সাথে বসবাস করা সহজ নয়। রাত যখন গভীর হয়ে গেল, আলাউদ্দিন পা রাখল তার ফুলে সাজানো বাসর ঘরে। খাটের কোণে বসে আছে তার প্রাণের প্রিয় কথা, যার ঘুমটার নিচে আজ শুধু এক পরী নয়, এক কবিরাজের স্ত্রী অপেক্ষা করছে। কিন্তু বাসর ঘরে জানলা দিয়ে বাইরে সেই বাঁশঝাড়ির দিকে তাকাতে আলাউদ্দিনের রক্তহীন হয়ে গেল। সে দেখল হাজার হাজার ছায়া যেন বাড়িটাকে ঘিরে রেখেছে। বাসর ঘরটা আজ বেলি আর রজনীগন্ধার সুবাসে মোমো করছে। ধবধবে সাদা বিছানায় লাল শাড়ি পরে ঘোমটা টেনে বসে আছে শাহজাদি কথা। আলাউদ্দিন ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। তার বুকটা আজ ধুকপুক করছে। সে কি আজ সত্যি এক পরীর স্বামী, যে পরীকে দেখার জন্য সে রাত দিন অস্থির থাকত? সে আজ তার একবারে নাগালের মধ্যে। আলাউদ্দিন ধীর পায়ে বিছানার কাছে গিয়ে বসলো। কাপা কাপা হাতে কথার ঘোমটাটা একটু তুলতেই দেখলো কথার লজ্জায় মুখ নিচু করে আছে। তার কপালে থাকা হীরের চিপটা হারিকেনের আলোয় আগুনের মতো জ্বলছে। আলাউদ্দিন যখনই কথাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরকার সব আলো নিভে গেল। জানলাগুলো সজোরে আছাড় খেতে লাগলো। বাতাসে হাড়হিম করা এক পচা গন্ধ ভেসে এলো। খিলখিল করে এক অট্টহাসি বাসর ঘরের চার দেয়ালে কাঁপিয়ে দিল। আলাউদ্দিন চমকে উঠে দেখল ঘরের এক কোণে এক বিভৎস ছায়া দাঁড়িয়ে আছে। আর কেউ নয়, সেই নরখাদক পিশাচের বোন মোহিনী। সে মরেনি, তার প্রতিহিংসা তাকে আবার ফিরিয়ে এনেছে। মোহিনী গর্জে উঠল, আলাউদ্দিন, ভেবেছিল বাসর রাতে পরীর সাথে আনন্দ করবি। আজ তোকে আর তোর এই পরিবউকে আমি জ্যান্ত কবর দেব। আমার ভাইয়ের প্রতিশোধ আজ আমি নিয়েই ছাড়ব। মোহিনী তার লম্বা কালচে হাত বাড়িয়ে আলাউদ্দিনের গলা চেপে ধরতে চাইল, কিন্তু শাহজাদি কথা মুহূর্তের মধ্যে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে আজ আর লজ্জা নেই, আজ এক ভয়ঙ্কর রানীর তেজ। কথা তার হাত নাড়তেই শূন্য থেকে এক মায়াবী তলোয়ার তার হাতে চলে এলো। কথা চিৎকার করে বলল, মোহিনী, তুই আমাদের পবিত্র বাসর অপবিত্র করতে এসেছিস। আজ তোর আত্মা পর্যন্ত আমি জ্বালিয়ে দেব। পুরো ঘরে শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। মোহিনী কালো ধোয়ার মতো এদিক ওদিক ছুটছে, আর কথা তার তলোয়ার দিয়ে আলোর ঝিলিক তুলছে। ঘরে আসবাবপত্র ভাঙছে না ঠিকই, কিন্তু অলৌকিক শক্তির আঘাতে দেয়ালগুলো যেন কাঁপছিল। শেষমেশ কথা তার মন্ত্রপুত হাতের ছোঁয়ায় মোহিনীকে এক কোণে কোণঠাসা করে ফেলল এবং এক প্রচণ্ড মন্ত্রোচ্চারণ করল। মোহিনী এক বিকট আর্তনাদ করে ধোয়ার মতো মিলে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, আমি আবার আসবো আলাউদ্দিন, তোদের সুখ আমি ছাই করে দেব। যুদ্ধ শেষে চারপাশ শান্ত হলো। কথা ক্লান্ত হয়ে আলাউদ্দিনের বুকে মাথা রাখলো। সে রাতটা এভাবেই কাটলো এক মিশ্র অনুভূতির মধ্য দিয়ে। পরদিন সকালে বৌদ্ধগ্রামে এক নতুন সূর্য উঠল। গ্রামের মানুষ ভাবলো, আজ তো নতুন মেম সাহেবের বউয়ের রান্না বান্নার কথা। কিন্তু কথা যা দেখতে শুরু করলো তা দেখে পাড়ার মহিলারা বিস্ময়ে পাথর হয়ে গেল। কথা রান্নাঘরে ঢুকতেই দেখা গেল এক অলৌকিক শক্তি দৃশ্য। সে উনুন আগুন না জ্বালিয়ে শুধু হাতটা উপরে ধরলো, আর অমনি টকবক করে ভাতের হাঁড়ি ফুটতে শুরু করলো। সে কোনো সবজি কাটেনি, শুধু একটা ইশারা করতেই শাকসবজিগুলো নিচ থেকে কুচি কুচি হয়ে কড়াইয়ে গিয়ে পড়ল। মাত্র 10 মিনিটে পুরো পরিবারের জন্য রাজকীয় ভোজ তৈরি করে ফেলল সে। শুধু তাই নয়, উঠানের কোণে একটা মরা আম গাছ ছিল, যেটা অনেক বছর ধরে কোনো ফল দিচ্ছিল না। কথা কুয়া থেকে পানি তুলে সেই গাছের গোড়ায় ঢেলে দিতেই চোখের পলকে সেই মরা ডালে কচি পাতা গজালে এবং গাছটা বড় বড় পাকা আমে ভরে গেল। গ্রামের লোকজন উঠানে ভিড় করে এই দৃশ্য দেখে বলতে লাগলো, আলাউদ্দিনের বউ তো কোনো মেম সাহেব না, এ তো নিশ্চয়ই কোনো মায়াবিনী। আলাউদ্দিনের মা তো অবাক। তিনি বললেন, বৌমা, তুমি এত তাড়াতাড়ি সব কাজ কিভাবে করলে? কথা শুধু মিষ্টি হেসে বলল, মা, আমাদের শহরের সব কাজ এমনই দ্রুত হয়। আলাউদ্দিন দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। সে জানে তার স্ত্রী সাধারণ কেউ নয়, কিন্তু মোহিনীর সেই শেষ হুমকিটা তার মাথায় বারবার ঘুরছে। বিপদ কি তবে সত্যি কেটে গেছে, নাকি এটা ঝড়ের আগের নীরবতা? বৌদ্ধগ্রামে গত কয়েকদিন ধরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কথা জাদুকরি হাতের ছোঁয়ায় মরা গাছের ফল ধরা আর নিমিষে রান্নাবান্নার কাণ্ড দেখে মানুষের মনে যে ভক্তি জন্মেছিল, মোহিনী সেটাকে সন্দেহ রূপ দিতে শুরু করলো। মোহিনী জানতো সরাসরি শাহজাদির কথার সাথে শক্তি সে পারবে না, তাই সে ধরল এক দ্রুত চাল। সে গ্রামের মানুষের মনের ওপর বশীকরণ আর ভয়ের জাল বিছিয়ে দিল। রাত নামলে গ্রামের গোয়ালঘরের গরুগুলো ভয়ের স্বরে চিৎকার শুরু করে। সকালে দেখা যায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে,
কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটল তখনই, যখন গ্রামের ছোট ছোট বাচ্চারা একসাথে এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হলো। তারা সন্দেহ করছে, বকছে আর বলছে, শহরের ওই মেম সাহেব আমাদের কলিজা খেতে আসছে। ওই আলাউদ্দিনের বউ গ্রামে আসার পর থেকে যত সব অলৌকিক কাহিনী ঘটছে। মোহিনী ছদ্মবেশে গ্রামের কুয়োর পাড়ে হাটে বাজারে রুটিয়ে দিল। আলাউদ্দিন যাকে বিয়ে করে এনেছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন রক্তচোষা ডাইনি। নিজের রূপ ধরে রাখার জন্য সে গ্রামের শিশুদের আয়ু কেড়ে নিচ্ছে। ওই যে মরা গাছের ফল ধরেছে, ওটা তো শুভ লক্ষণ নয়, ওটা হলো অমঙ্গলের চিহ্ন। গ্রামের মানুষ মোহনীয় মায়ায় অন্ধ হয়ে গেল। যে কথাকে তারা লক্ষ্মী মনে করেছিল তাকে এখন সন্দেহের চোখে দেখতে লাগলো। একদিন সকালে একদল গ্রামবাসী লাঠি সোটার মশাল নিয়ে আলাউদ্দিনের বাড়ির উঠানে এসে হাজির হলো। তাদের নেতৃত্বে ছিল মাতব্বর চাচা, যার চোখে মুখে মোহনীর বশীকরণের লাল আভা। মাতব্বর চাচা চিৎকার করে বলল, আলাউদ্দিন, তুই আমাদের বিপদে ফেলেছিস। তোর এই ডাইনি বউ আসার পর থেকে গ্রামে অশুভ নজর লেগেছে। হয় ওকে গ্রাম থেকে বের করে দিয়ে, না হলে আমরা তোর ঘর জ্বালিয়ে দেব। আলাউদ্দিন ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে বলল, আপনারা সব কি বলছেন চাচা? কথা তো আপনাদের কত উপকার করেছে। ঠিক তখনই ভেরোর ভেতর থেকে মোহিনী এক বৃদ্ধার রূপ ধরে বলে উঠল, উপকার নয় রে পাগল, ওটা ছিল টোপ। আমাদের বিশ্বাস অর্জন করে এখন গ্রামের রক্ত চুষছে। দেখিস না ও কেমন করে চোখের পলকে রান্না করে? কোনো মানুষ কি তা পারে? কথা ঘরের ভেতর থেকে সব শুনছিল। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো এটা মোহিনীরই কোনো নোংরা চাল। কথা ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে ভিড়টা আরো উত্তেজিত হয়ে উঠল। কথা শান্ত গলায় বলল, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি শুধু আপনাদের ভালো চেয়েছি। কিন্তু গ্রামের মানুষের কনে তখন মোহিনীর মন্ত্র বাজছে। কেউ একজন পাথর ছুঁড়ে মারল কথার দিকে। আলাউদ্দিন দ্রুত সামনে এসে সেই পাথর নিজের গায়ে নিল। আলাউদ্দিনের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ল। নিজের স্বামীর রক্ত দেখে শাহজাদির কথার ভেতরের তেজ জেগে উঠল। তার চোখ দুটো মুহূর্তের জন্য নীল হয়ে উঠল। সে হাতের তালু মুঠো করতেই আকাশ মেঘলা হয়ে গেল। দিনের আলো যেন নিভে এলো। কথা গর্জে উঠে বলল, তোরা যার কথায় নাচছিস সে তোদের বন্ধু নয় মোহিনী। সামনায় মানুষের পেছনে লুকিয়ে আমার সাথে লড়াই করছিস না? কথা সে অমানসিক কণ্ঠস্বর শুনে গ্রামবাসী ভয়ে পিছিয়ে গেল। তখনই গ্রামের এক কোণে এক পৈশাচিক হাসি শোনা গেল। মোহিনী তার আসল বিভৎস রূপে বটগাছের ওপর আবির্ভূত হলো। সে হেসে বলল, দেখলি তো গ্রামের মানুষ, এই মেয়ে মানুষ নয়। দেখ ওর তেজ, ও এখনই তোদের সবাইকে ভস্ম করে দেবে। গ্রামের মানুষ এখন কার কথা বিশ্বাস করবে? একদিকে মোহিনীর মায়া আর অন্যদিকে কথার সত্যকার ভালোবাসা। আলাউদ্দিন রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে দেখল তার গ্রাম আর তার ভালোবাসা উভয় এখন ধ্বংসের মুখে। মোহিনী তখন এক ভয়ঙ্কর তলোয়ার বের করে কথার দিকে ঝাঁপিয়ে পড়ল। মোহিনীর উৎপাত সামলাতে না সামলাতে আলাউদ্দিনের জীবনে নেমে এলো আরো বড় বিপদ। সম্রাট জবায়েত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে তার রাজকন্যা এক সাধারণ মানুষের কুড়ে ঘরে দিন কাটাবে। তিনি মুখে মধুর হাসি মেখে একদিন বৌদ্ধগ্রামে হাজির হলেন। বললেন, মা কথা, জামাই কিনে আমাদের রাজ্যে চল। নতুন জামাইকে রাজকীয় আপ্যায়ন না করলে আমার সম্মান থাকে না। কথার মনে সন্দেহ থাকলেও বাবার অবাধ্য হতে পারল না। আলাউদ্দিন ভাবল শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হওয়া দরকার। তারা কোহে কাফ নগরীতে গেল। প্রথম দুদিন আলাউদ্দিনকে রাজভোগে খাওয়ানো হলো, হীরা জহরতের বিছানায় থাকতে দেয়া হলো। কিন্তু 3 দিনের দিন সকালেই ঘটল বিপর্যয়। ঘুম থেকে উঠে কথা দেখলো ঘর খালি। পুরো প্রাসাদে খোঁজ করা হলো, কিন্তু আলাউদ্দিনের কোনো হদিস নেই। সম্রাট জবায়েত গম্ভীর মুখে বললেন, হয়তো তোর স্বামী মানুষের পৃথিবীর মায়া কাটাতে না পেরে পালিয়ে গেছে। কথা বুঝতে পারলে এটা তার বাবারই কোনো কারসাজি। কোনো মানুষের সাধ্য নেই এই জিন রাজ্য থেকে পালিয়ে যাওয়া। সে নিরাশ হয়ে আবার পৃথিবীতে ফিরে এলো। এদিকে আলাউদ্দিনের মা ছেলের কোনো খবর না পেয়ে প্রায় পাগল। কথা সহ্য করতে পারল না। সে তার শাশুড়ির হাত ধরে কেঁদে ফেলে বলল, মা, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে কোনো মানুষ নই। আমি কোহে কাফের এক শাহজাদি পড়ি। আপনার ছেলে অনেক বড় বিপদে পড়েছে। আমার বাবা তাকে লুকিয়ে ফেলেছেন। শাশুড়ি মা প্রথমে চমকে গেলেও ছেলের প্রাণের মায়ে নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন আলাউদ্দিনের মামাতো বোন তিশা খুব বুদ্ধিমতী মেয়ে। তিশাকে খবর দেওয়া হলো। তিশা যখন বাড়িতে পৌঁছালো তখন ফুপু তাকে সব কথা খুলে বললেন। ফুপু তিশার হাত ধরে বললেন, মা, আমার ছেলেকে তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না। পুরীতে জাদুর সাথে মানুষের বুদ্ধির আর সাহস মিলাতে হবে। তিশা কিছুটা অবাক হলেও বড় ভাইয়ের বিপদের কথা শুনে নিজের ভয়কে জয় করল। কথা তখন তিশার চোখের দিকে তাকিয়ে বলল, তিশা, আমার জাদুর শক্তি আর তোমার মানুষের তীক্ষ্ণ বুদ্ধি, এই দুই মিলে আমাদের আলাউদ্দিনকে খুঁজে বের করতে হবে।
পথ খুব কঠিন। কোহিকাফের রাজদরবারে আমার বাবা এক ভয়াবহ গোলক ধাঁধা তৈরি করে রেখেছেন। তুমি কি আমার সাথে সে অজানা রাজ্যে যাবে? তিশা দৃপ্ত কণ্ঠে বলল, বড় ভাইয়ের জন্য আমি আমার জীবন বাজি ধরতে রাজি আছি। আপনি তৈরি হন ভাবি, আমি আপনার সাথে যাব। কথা তার মায়াবী হাত তিশার কাঁধে রাখলো। এক নিমিষে সারা ঘর নীল আলোয় ভরে গেল। বৌদ্ধগ্রামের সেই সাধারণ উঠান থেকে তারা দুজনে বাতাসের উপর ভর দিয়ে অদৃশ্য হয়ে গেল। তিশার চোখ তখন বিস্ময়, আর কথার মনে স্বামীর জন্য হাহাকার। তারা চলেছে কোহিকাফের সেই রহস্যময় গোলক ধাঁধার দিকে, যেখানে সম্রাট জোবায়েদ এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতে রেখেছেন। কোহিকাফ নগরীর প্রবেশপথে দাঁড়িয়ে তিশার বুকটা দুরু দুরু কাঁপছিল। মেঘের ওপর দিয়ে হাঁটা অদ্ভুত সব উড়ন্ত প্রাণী আর আগুনের পাহাড় দেখে সে ভয়ে কথার হাত শক্ত করে ধরল। কথা তিশার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না তিশা, ভাইয়ের বিপদের কথা ভাবো। কোহিকাফের কোনো জিনপুরি আমার আব্বাজানের মাথার মুকুটে স্পর্শ করতে পারে না। ওটা করতে গেলে তারা ছাই হয়ে যাবে, কিন্তু একজন শুদ্ধ হৃদয়ের মানুষ তা অনায়াসে করতে পারে। আর এই মুকুটটা সারাতে পারলেই আব্বাজানের জাদুশক্তি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে। তখন আমার আলাউদ্দিনের হদিস পাবো। কথা তার জাদুশক্তি ঘুরিয়ে তিশাকে একটা ছোট্ট জোনাকি পোকার সামনে করে সমান করে দিল। তিশা এখন ছোট্ট একটা উড়ন্ত মানবী। কথা তার রাজপ্রাসাদের সুড়ঙ্গ দিয়ে সম্রাটের শয়নকক্ষে পাঠিয়ে দিল। রাত তখন গভীর, সম্রাট জোবায়েদ ঘুমে মগ্ন। তখন তিশা অনেক সাবধানে সম্রাটের মাথার কাছে গেল। বিশাল সেই মুকুট হীরা জহরতে জলজল করছিল। তিশা বিসমিল্লা বলে মুকুটটিতে স্পর্শ করল। পুরো প্রাসাদে এক অদ্ভুত কম্পন শুরু হলো। তিশা তার সর্বোচ্চ শক্তিতে মুকুটটি ঠেলা খাট থেকে নিচে ফেলে দিল ঠেলে। মুকুটটি মাটিতে পড়তেই প্রাসাদের সব জাদুর আলো নিভে গেল। এক মুহূর্তের জন্য সম্রাট জোবায়েদের ক্ষমতা কমে গেল। এই সুযোগে কথা তার দিব্যচক্ষু দিয়ে দেখতে পেল আলাউদ্দিনকে প্রাসাদের নিচে 1000 ফুট গভীর অন্ধকারে কুঠুরিতে শিকল দিয়ে বাঁধা রাখা হয়েছে। কথার সাথে সাথে তিশাকে আবার স্বাভাবিক রূপে ফিরিয়ে এনে সেই অন্ধকার কুঠুরির দিকে ছুটল। কিন্তু সেখানে ছিল এক ভয়ঙ্কর বিপদ। মোহিনী আগে থেকেই সেখানে উৎপেতে ছিল। মোহিনী তার বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে কথাকে ঘিরে ফেলল। কথা একজন পরিরানী হয়েও মোহিনীর সেই কুফরি কালামের মায়াজালে আটকা পড়ে নিস্তেজ হয়ে যেতে লাগলো। কথা যন্ত্রণায় চিৎকার করে বলল, তিশা, আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। মোহিনীর এই অন্ধকার জাদু আমাকে মেরে ফেলবে। তিশা দেখলো কথা আর নড়তে পারছে না, আর মোহিনী ডাইনি খিলখিল করে হাসছে। তিশা জানত অশুভ শক্তির বিনাশ করতে পারে একমাত্র আল্লাহর পবিত্র কালাম। সে চোখ বন্ধ করে অত্যন্ত মধুর কণ্ঠে সূরা ইখলাস আর আয়াতুল কুরসি তেলাওয়াত শুরু করলো। তিশার পবিত্র তেলাওয়াতের শব্দে পুরো অন্ধকার কুঠুরি কাঁপতে লাগলো। মোহিনী যন্ত্রণায় কানে হাত দিয়ে চিৎকার করা শুরু করলো, বন্ধ কর, এই সুর আমার শরীর পুড়িয়ে দিচ্ছে। তিশার তিলাওয়াতের তেজে মোহিনী ধোয়ার মতো মিলিয়ে গেল এবং কথার ওপর থেকে জাদুর বাঁধন কেটে গেল। কথা আবার শক্তি ফিরে পেয়ে তলোয়ারের দিকে আলাউদ্দিনের শিকলগুলো কেটে ফেলল। আলাউদ্দিন তখন মৃতপ্রায়, কিন্তু তিশা আর কথার মুখ দেখে সে ফিরে পেল নতুন জীবন। কথা জানত সম্রাট জেগে উঠলে আর রক্ষা নেই। সে দ্রুত তিশা আর আলাউদ্দিনকে তার ডানার নিচে আড়াল করে এক নিমেষে পৃথিবী অভিমুখে যাত্রা করল। সম্রাট জোবায়েদ জেগে ওঠার আগেই তারা বুদ্ধগ্রামের সেই পরিচিত উঠানে এসে পৌঁছালো। আলাউদ্দিনের মা তার ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিশার বীরত্ব আর কথার ত্যাগের কথা শুনে পুরো পরিবার আজ এক নতুন বন্ধনে আবদ্ধ হলো। কিন্তু কথা জানতো তার বাবা এই অপমান সহ্য করবেন না। কোহিকাফের সাথে পৃথিবীর এই লড়াই কি তবে শুরু হলো? তিশা, কথা আর আলাউদ্দিন যখন গ্রামে ফিরে এলো তখন বুদ্ধগ্রামের চেহারা পাল্টে গেছে। কথার পরিচয় এখন আর কারোর কাছে গোপন নেই। সবাই জেনে গেছে আলাউদ্দিনের রূপবতী মেম সাহেব আসলে কোহিকাফের এক ভয়ঙ্কর পরিপ্রাণী। ভয়ে কেউ কিছু বলে না ঠিকই, কিন্তু আড়ালে আড়ালে সবাই কানাঘুষা করে। কথা অবশ্য ওসব গায়ে মাখে না। সে তিশাকে নিজের বোনের মতো আগলে রাখে আর পরম মমতায় শাশুড়ির সেবা করে। তিশাও বেশ কয়েকদিন ধরে ওদের বাড়িতে আছে, যেন এই পরিবারের এক অংশ। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। হঠাৎ বুদ্ধগ্রামে এক বিপদ নেমে এলো। গভীর রাতে গ্রামের তরুণ ছেলেরা যেন স্বপ্নের ঘোড়া ঘুরে হাঁটতে শুরু করে। তারা কারোর ডাক শোনে না, কারো বাধা মানে না। পরের দিন সকালে গ্রামে সেই পুরনো পুকুর ঘাটে তাদের নিথর দেহ পাওয়া যায়। শরীর রক্তশূন্য ফ্যাকাশে। একদিন, 2 দিন, 3 দিন লাশের সংখ্যা বাড়তে লাগলো। 4র্থ দিন রাতে গ্রামের এক মুরব্বী দেখলেন তার ছেলে একইভাবে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি নিঃশব্দে ছেলের পিছু নিলেন। পুকুর ঘাটে পৌঁছে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে আলাউদ্দিনের স্ত্রী কথা। তার চোখ দুটো টকটকে লাল, আর সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ছেলেটির ঘাড় থেকে রক্ত চুষে খাচ্ছে। পরের দিন সকালেই পুরো গ্রামে আগুন জ্বলে উঠল।
ডাইনি কথাকে গ্রাম থেকে তাড়াও। এই চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হলো। একদল উন্মত্ত গ্রামবাসী লাঠিসোঁটা আর দাবুটি নিয়ে আলাউদ্দিনের বাড়িতে চলে এলো। আলাউদ্দিন তিশাকে নিয়ে ঢাল হয়ে দাঁড়ালো, কিন্তু কেউ শুনল না। তারা কথাকে উঠানে টেনে হিঁচড়ে নিয়ে এলো। যে যার হাতে যা ছিল তা দিয়ে এই কথাকে আঘাত করতে শুরু করলো। কথা যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাকে বিশ্বাস করুন, ওই কাজ আমি করিনি। ওটা মোহিনীর মায়া। সে আমার রূপ ধরে আমাদের সন্তানদের মারছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু মানুষের ঘৃণা আর মোহিনীর মায়াবিক বশীকরণের সামনের কথার সত্য আজ মূল্যহীন। আলাউদ্দিন চিৎকার করে বলল, চাচারা থামুন, ও আমার স্ত্রী, ও কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু উন্মত্ত গ্রামবাসী আলাউদ্দিনকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো হয়ে গেল। এক প্রচণ্ড ঘূর্ণিঝড় পুরো গ্রামকে তছনছ করে দিতে লাগলো। আকাশ ছিঁড়ে নেমে এলো এক অজেয় তেজ। সম্রাট জোবায়েদ তার বিশাল জিন বাহিনী নিয়ে মাটির পৃথিবীতে আবির্ভূত হলেন। নিজের আদরের শাহজাদির এক লাঞ্ছনা দেখে তার অহংকারী পিতা আর স্থির থাকতে পারল না। সম্রাট জোবায়েদ গগনবিদারী কণ্ঠে গর্জে উঠলেন, তোদের এত বড় স্পর্ধা! এক নগণ্য মানবী হয়ে তোরা কোহে কাফের শাহজাদের গায়ে হাত তুলিস? আজ এই বৌদ্ধগ্রামের একটা মানুষও বেঁচে থাকবে না। আমি তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেব। সম্রাট তার রাজদণ্ড উঁচিয়ে এক বিশাল আগুনের গোলক তৈরি করলেন গ্রামটাকে ধ্বংস করার জন্য। গ্রামের মানুষ ভয়ে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগলো। ঠিক তখন রক্তাভ আর বিধ্বস্ত অবস্থায় কথা হামাগুড়ি দিয়ে তার বাবার পায়ের কাছে গিয়ে হাতজোড় করে দাঁড়ালো। কথা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আব্বাজান থামুন, এই নিরপরাধ মানুষকে মারবেন না। ওরা মোহিনীর মায়া ভুল করেছে। আপনি যদি এদের মারেন তবে আলাউদ্দিনের সাথে আমাদের সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। দয়া করে এদের মাফ করে দিন। মেয়ের এই করুণ আর্তনাদ দেখে সম্রাটের হাতের আগুনের গোলা নিভে গেল। তিনি ধীর পায়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। তার পাথরের মতো হৃদয় আজ প্রথমবারের মতো মোমের মতো গলে গেল। তিনি বুঝতে পারলেন মায়ের বাঁধন জাদুর চেয়ে শক্তিশালী। সম্রাট তার হাত বাড়িয়ে কথাকে জড়িয়ে ধরলেন, কিন্তু দূরে ঝোপের আড়ালে মোহিনী তখন দাঁত কিরমির করে হাসছে। সে জানে সম্রাট নেমে আসা মানে এই লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে। মোহিনী বিড়বিড় করে বলল, সম্রাটকে নামিয়েছি, এবার হবে আসল খেলা। সম্রাট জোবায়েদ যখন তার মেয়ে কথাকে জড়িয়ে ধরলেন তখন পুরো বৌদ্ধগ্রাম এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে গেল। গ্রামের মানুষ থরথর করে কাঁপছিল, কিন্তু কথার মহানুভবতা দেখে তাদের মনের উপর থেকে মোহিনীর সেই কুটিল মায়াজাল ছিঁড়ে পড়ল। তারা বুঝতে পারল যে মেয়ের নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচানোর জন্য পিতার পায়ে লুটিয়ে পড়েছে। সে কোনো ডাইনি হতে পারে না। ঠিক সেই মুহূর্তে আকাশের রং পাল্টে খয়েরি হয়ে গেল। মোহিনী বুঝতে পারল তার শেষ সময় ঘনিয়ে আসছে। সে তার সমস্ত পৈশাচিক শক্তি একত্র করে এক বিশাল কালো ধোঁয়ার রূপ নিল। মোহিনীর অট্টহাসিতে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগলো। জোবায়েদ, তুই তো সিংহাসন ছেড়ে মাটিতে নেমেছিস। আজ তোদের সবার রক্ত দিয়ে আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেব। মোহিনী এক বিষাক্ত আগুনের বৃষ্টি শুরু করলো। সম্রাট জোবায়েদ তার রাজদণ্ড দিয়ে এক বিশাল সুরক্ষা কবচ তৈরি করলেন গ্রামকে বাঁচানোর জন্য। কিন্তু মোহিনী তখন লক্ষ্য করল আলাউদ্দিনের বৃদ্ধা মাকে, যিনি উঠানের এক কোণে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়েছিলেন। মোহিনী বিদ্যুৎ বেগে তার দিকে ধেয়ে গেল। আলাউদ্দিন চিৎকার করে উঠল, মা! কিন্তু আলাউদ্দিন পৌঁছানোর আগেই এক ঝলক লাল আলোর মতো শাহজাদি কথা মাঝখানে এসে দাঁড়ালো। মোহিনী সেই বিষাক্ত নখ কথার বুকের ভেতরে গেঁথে গেল। কথা যন্ত্রণায় এক বিকট চিৎকার দিয়ে উঠল, কিন্তু হার মানল না সে। কথার শরীরের ভেতর থেকে এক পবিত্র শ্বেত ভদ্র শুভ্র আলো ঠিকরে বেরোতে লাগলো। সে আলো মোহিনীকে জ্বালিয়ে ছাই করে দিতে লাগলো। মোহিনী যন্ত্রণায় ছটফট করতে করতে শেষমেশ বাতাসে মিলিয়ে গেল। বৌদ্ধগ্রাম থেকে চিরতরে মুছে গেল এক অশুভ ছায়া। কিন্তু কথার শরীর তখন ঝিমিয়ে পড়ছে। তার গায়ের সেই অলৌকিক জ্যোতি যেন ফিকে হয়ে আসছে। আলাউদ্দিন দৌড়ে গিয়ে কথাকে কোলে তুলে নিল। তিশা আর আলাউদ্দিনের মা কান্নায় ভেঙে পড়লেন। সম্রাট জোবায়েদ পাশে এসে দাঁড়ালেন, তার চোখে আজ জল। কথা ম্লান হেসে আলাউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আলাউদ্দিন, আমি বলেছিলাম না আগুনের সাথে প্রেম করা কঠিন। আজ আমার পরীর জীবন শেষ হয়ে যাচ্ছে। মোহিনীর বিষ আমার পরীর আত্মাকে শেষ করে দিয়েছে। আলাউদ্দিন ডুকরে কেঁদে উঠে বলল, না কথা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি কোনো কবিরাজি দিয়ে তোমাকে ফেরাতে পারছি না কেন? সম্রাট জোবায়েদ ধীর গলায় বললেন, মানব কবিরাজি এখানে কাজ করবে না আলাউদ্দিন। তবে শাহজাদি এই ত্যাগের পর সে আর পরি থাকতে পারবে না। সে যদি বাঁচতে চায় তবে তাকে তার সব জাদুশক্তি ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে থাকতে হবে। আর কোনোদিন সে আকাশ উঠতে পারবে না, কোনোদিন কোহে কাফে ফিরতে পারবে না। সে কি তা পারবে? কথা আলাউদ্দিনের চোখের দিকে তাকিয়ে দুর্বল হতে তার গল ছুঁয়ে বলল, আমি রাজপ্রাসাদ চাই না আব্বাজান, আমি আকাশও চাই না। আমি শুধু এই মিঠো পথে ধুলো আর আলাউদ্দিনের ভালোবাসা চাই। আমি সাধারণ মানুষ হয়ে মরতে চাই।
সম্রাট জুবাইর তার দণ্ড দিয়ে কথার কপালে শেষবারের মতো ছোঁয়া দিলেন। এক তীব্র আলোর ঝলকানির পর কথা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। যখন সে চোখ খুলল তখন তার মাথায় সেই হীরার মুকুট নেই, গায়ের সে অতি প্রকৃত আলোটা নেই। সে এখন এক রক্ত মাংসের সাধারণ মানবী। সম্রাট জুবাইর তার মেয়ে আর জামাতার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। তার বিশাল বাহিনী নিয়ে আকাশে মিলে গেলেন। বৌদ্ধগ্রাম আবার আগের মতো শান্ত হয়ে গেল। কয়েক বছর পর বৌদ্ধগ্রামে সে পুরনো পুকুর ঘাটে একটা ছোট ছেলে দৌড়াদৌড়ি করছে। তার নাম রাখা হয়েছে রাজ। তিশা এখন গ্রামের এক নামকরা দায়ী এবং কবিরাজ। সে মানুষের সেবা করে আর আলাউদ্দিনের ঘরে বসে কথা তখন মাটির চুলে রান্না করছে। তার হাতে এখন আর জাদুর ছোঁয়া নেই, কিন্তু তার রান্নায় আছে এক অতুলনীয় স্বাদ। গ্রামের মানুষ এখন আর কথাকে ভয় পায় না, বরং তাকে পরিবু বলে পরম শ্রদ্ধায় ডাকে। আলাউদ্দিন আর কথার সেই অমর প্রেম আজও বৌদ্ধগ্রামের বাতাসে বাতাসে ঘুরে বেড়ায়, এক রহস্যময় পৃথিবী থেকে আসা এক পরীর মানুষের সাথে ঘর বাঁধার অমর এক কাহিনী হয়ে। বন্ধুরা, আমরা এই গল্পে বুঝতে পারলাম পবিত্র ভালোবাসার জন্য মানুষ তার অমরত্ব ত্যাগ করতে পারে। অমরত্ব নিয়ে নিঃসঙ্গভাবে ভালোবাসা ছাড়া হাজার বছর বাঁচার চেয়ে নিজের শখের মানুষটাকে নিয়ে অল্প কিছুদিন পৃথিবীর বুকে বেঁচে থাকাটাই হচ্ছে সার্থক জীবন। মোহিনীর মতো শত্রু আমাদের চারপাশে থাকবেই, তার জন্য কেউ হতাশ হবেন না। কথার আলাউদ্দিনের মতো পবিত্র ভালোবাসার হৃদয় থাকলে কোনো মোহিনী তা নষ্ট করতে পারবে না। আর যদি থাকে তিশার মতো ভালো একজন বন্ধু, তাহলে তার কথাই নেই। কথা আলাউদ্দিন যেন সুখে থাকে সেই দোয়া করবেন। বন্ধুরা গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।